বৈষম্য বিরোধীদের ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, পদ বঞ্চিতদের বিক্ষোভ, হাতাহাতিতে আহত 2 জন, ঢাকা মেডিকেলে ভর্তি। 7 বছর পর কাল বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি, চূড়ান্ত হতে পারে জাতীয় নির্বাচনমুখী কর্মসূচি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রুয়েটে 48 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা, ছাত্রলীগের 4 জনের ছাত্রত্ব বাতিল। গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানিতে ব্যবসায়ীদের তোপের মুখে বিইআরসি, খারিজ না হলে আন্দোলনের হুঁশিয়ারি ক্যাবের। বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। বিশৃঙ্খলা সংঘর্ষের মধ্য দিয়ে যাত্রা শুরু করল নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এদিকে আবু বাকের মজুমদারকে আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্য সচিব করে 6 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে। বুধবার বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশের কথা ছিল। সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেওয়ার কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের। এ সময় কমিটি থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। ঘণ্টা খানেকের বেশি সময় ধরে চলে এই বিক্ষোভ। বিকেল 5টার দিকে মধুর ক্যান্টিনের ভেতরে সংবাদ সম্মেলন করতে গেলে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দ্রুত কমিটি ঘোষণা করে মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে বের হয়ে যায়। এদিকে পদবঞ্চিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশের অভিযোগ, তাদের উপরে হামলা করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হন। 8-10 জন আমাকে অনেকভাবে মারধর করা, এই যে বেরোতে লাগছে আসলে আপাতত। আর কেন বলতে সবার সাথে বসে সবাই সমন্বয় করে পরামর্শ করে যারা আন্দোলনের স্টেক হোল্ডার ছিল জুলাই গণ অভ্যুত্থানে সবার মতামতের ভিত্তিতে তারপর তারা কমিটি গঠন করা হোক। তবে সংগঠনের নেতারা বলছেন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েই কমিটি দেয়া হয়েছে। কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, কেউ কারো উপর হামলায় জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ কোনো প্রকার কোনো হামলার সাথে যেই সংশ্লিষ্ট হোক না কেন, সে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, যেই হোক না কেন, সেই ব্যাপারে আমরা কিন্তু তার সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা এবং যাতে করে আইনগত যে বিচারিক ব্যবস্থাটা রয়েছে সেটা যত দ্রুত সম্ভব করা যায় সেটা তত দ্রুত আমরা সেটা নিশ্চিত করব। লেজুর ভিত্তির রাজনীতির বাইরে গিয়ে ছাত্র রাজনীতিতে নতুন ধারা আনার প্রত্যয়ে এই সংগঠন করা হয়েছে বলছেন শীর্ষ নেতারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ 7 বছর পর বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি। আগামীকাল জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বসছে এই সভা। নেতারা বলছেন বর্ধিত সভায় প্রাধান্য পাবে তৃণমূলের মতামত। সেই সাথে দলকে জাতীয় নির্বাচনমুখী করতে এই বৈঠকে চূড়ান্ত হতে পারে সাংগঠনিক কর্মসূচিও। সবশেষ 2018 সালের 3 ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাবার 5 দিন আগে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে গ্রেপ্তার আতঙ্কের মধ্যেই অনুষ্ঠিত হয় বিএনপির নির্বাহী কমিটির বর্ধিত সভা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের নির্বাহী কমিটির প্রায় 80% সদস্য সেই সভায় উপস্থিত ছিলেন। এবার রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্ত পরিবেশে বর্ধিত সভা বিএনপির। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, জেলা, মহানগর, থানা, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, 2018 সালের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন। ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আমরা আমাদের সাংগঠনিক যে কর্মকাণ্ড তা তেমনভাবে আমরা করতে পারি নাই। 5 আগস্টের পর সারা বাংলাদেশে আমরা দলের পক্ষ থেকে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছি। আমাদের 4000 নেতৃবৃন্দ এই সভায় অংশগ্রহণ করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তার উদ্বোধনী বক্তব্য দিবেন। এবারের সভায় গুরুত্ব পাচ্ছে মূলত 4টি ইস্যু। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও রয়েছে 5 আগস্ট পরবর্তী পরিস্থিতি, দলীয় শৃঙ্খলা এবং মিত্রদের সঙ্গে সম্পর্কের বিষয়। তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতেই
ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে চায় বিএনপি। একটা পার্টির ইন্টারনাল ডেমোক্রেটিক সিস্টেম তো তাই, এই যে মতামতের মাধ্যমেই তো আপনি পার্টির নীতিমালা, পার্টির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো সেই কাজটা বর্ধিত সবার কাজটা মূলত সেটাই। সারা দেশ থেকে 4-5 হাজার যারা আসবে যোগদান করতে, তাদের কথাগুলো তুলে ধরবে এবং দলের নেতাকর্মীরা কী ভাবছে সর্বস্তরে সেখানে প্রতিফলিত হবে এবং এটা প্রয়োজনীয়তা আছে। তো 1997 সালের পর বড় পরিসরে বর্ধিত সভা এবারই প্রথম। বর্ধিত সভা সকাল 10টা থেকে রাত পর্যন্ত চলবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাসিনার পতনের পর সবাই শান্তিতে থাকবে এমন প্রত্যাশা ছিল জনগণের, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে সংকট সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্তদের জন্য চিকিৎসা সহায়তা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, পাড়া মহল্লায় গডফাদার তৈরি হচ্ছে, মানুষ আতঙ্কিত, এমন পরিস্থিতি মেনে নিতে পারছেন না কেউ। স্বরাষ্ট্র উপদেষ্টাকে দক্ষতা প্রমাণের আহ্বান জানান তিনি। মাঠ লেভেল শূন্য থাকবে কেন? মাঠে যে ক্রাইমগুলো হচ্ছে, সমাজে যে ক্রাইমগুলো হচ্ছে, সেই ক্রাইমগুলো কেন দমন করা যাচ্ছে না? অনেকে বলছেন পুলিশ ঠিকমতো কাজ করছে না। তো স্বরাষ্ট্র উপদেষ্টার তো দায়িত্ব যে পুলিশ কেন কাজ করছে না সেটা দেখা, দ্রুত সেখানে পদক্ষেপ নেওয়া। আজকে বিভিন্ন পাড়া মহল্লা মনে হচ্ছে অরক্ষিত। একই দিন জাতীয় প্রেস ক্লাবে কর্মজীবী দল আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন, নির্বাচন দেরি হলে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষ আস্থা হারাবে। বাংলাদেশকে আর অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র চলছে তাকে রুখে দিতে হবে। তাকে আপনি পারেন রুখে দিতে, কারণ আপনার চারিপাশে আমরা হাজারো লোক আছি। 2-1 যদি কুমন্ত্রণা দেয়, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, কেউ কেউ কিংস পার্টি করার কথা বলা হয়, আমি বলবো না, জনগণ বলা শুরু করেছে। জয়নুল আবেদিন ফারুক দাবি করেন, বিএনপিকে নিয়ে নানা মহলে ষড়যন্ত্র চলছে, এসব ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হলেন মাহফুজ আলম। বুধবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার নাহিদ ইসলাম পদত্যাগ করায় মাহফুজ আলম তার স্থলাভিষিক্ত হলেন। গত 8 আগস্ট থেকে তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাহিদ ইসলাম। বুধবার রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছে জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় মাহফুজ আলমকে। প্রথমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসাবে নিয়োগ দেয়া হয় তাকে। পরে উপদেষ্টা করা হলেও নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়নি। এদিকে জানা গেছে নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন, সে কারণে উপদেষ্টার পদ ছেড়েছেন তিনি। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম আবারও আপিলের অনুমতি পেয়েছেন। বুধবার তার রিভিউ আবেদনের শুনানি করে এই অনুমতি দেয় 5 বিচারপতির আপিল বেঞ্চ। মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আবার আপিল শুনানির নজির এটিই প্রথম। 10 বছর ধরে কন্ডেম সেলে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে তার ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালে এই রায় বহাল রাখে আপিল বিভাগ। এর পরপরই রিভিউ আবেদন করেন এটিএম আজহার। সম্প্রতি ওই আবেদনের সঙ্গে নতুন যুক্তি তুলে ধরা হয়। বলা হয়, ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক আইন অনুসরণ হয়নি। এ প্রক্রিয়াও ছিল উদ্দেশ্য প্রণোদিত। এজন্য আপিল শুনানির আবেদন করেন আজহারের আইনজীবীরা। এই আবেদন গ্রহণ করে আগামী 22 এপ্রিল শুনানির আদেশ দেন আপিল বিভাগ। 2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। আপিলের বিরোধিতা করেনি রাষ্ট্রপক্ষ। জানায়, মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন অনুসরণ জরুরি। কাদের মোল্লা থেকে 2024 পর্যন্ত কারো বিচারের ক্ষেত্রেই
এটি অনুসরণ করা হয়নি। আব্দুল কাদের মোল্লা মামলার জাজমেন্টে অ্যাপিলেট ডিভিশন একটি ফাইন্ডিংস দিয়েছে, সেটি হলো যে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর অধীনে গঠিত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে আন্তর্জাতিক আইনের যে ডেফিনেশন এবং যে প্রসিডিউর সেগুলো অ্যাপ্লিকেবল হবে না। আজহারুলের মুক্তির দাবিতে সম্প্রতি সোচ্চার হয় জামাতে ইসলামী। এ নিয়ে বিভিন্ন স্থানে কর্মসূচিও পালন করেছে দলটি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 4 জনের আজীবন ছাত্রত্ব বাতিল করা হয়েছে। এছাড়া 48 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। রুয়েটের ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ডক্টর রবিউল ইসলাম জানান, জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় রুয়েট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 4 জনের যাবজ্জীবন ছাত্রত্ব বাতিল করা হয়। এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় 48 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানিতে তোপের মুখে পড়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বুধবার বিয়াম মিলনায়তনে শুরু হওয়া শুনানি বাতিলের দাবি জানান শিল্প উদ্যোক্তারা। এ সময় ভোক্তা সংগঠন ক্যাব গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আগামী রবিবারের মধ্যে খারিজ করার দাবি জানায়। অন্যথায় আন্দোলনে রূপ নিতে পারে বলে জানায় সংগঠনটি। দেশে চাহিদার তুলনায় গ্যাসের যোগান কমপক্ষে 25 ভাগ কম। শিল্পের বর্ধিত চাহিদা পূরণে আপাতত এলএনজি আমদানিই ভরসা। এতে প্রতি ইউনিটে খরচ পড়ে 72 টাকার ওপরে। এজন্য বিতরণ সঞ্চালন কমিশনসহ নতুন শিল্প কারখানার বয়লার ও শিল্প কারখানার জেনারেটরে সরবরাহ করা প্রতি ইউনিট গ্যাসের দাম যথাক্রমে 30 ও 31.75 টাকা থেকে বাড়িয়ে 75.72 টাকা প্রস্তাব করে পেট্রোবাংলা। শিল্প মালিকরা এই দর বৃদ্ধির প্রস্তাব কয়েক সপ্তাহ ধরেই খারিজের দাবি জানান। তারপরও বুধবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে শুনানি শুরু করে বিইআরসি। তখন অংশীজনরা তীব্র বিরোধিতা করে বলেন, গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে বিনিয়োগ ও শিল্প খাত। আপনি একই ইন্ডাস্ট্রি এক্সিস্টিং যারা আছে তারা একটা রেটে অপারেট করবে, তার কস্ট একরকম হবে। যদি সে এক্সপ্যানশনে যায় তার একটা রেট হবে, তার কস্ট ভিন্ন। যদি নতুন হয় তাহলে আর একটা 75 টাকা। এইভাবে কিভাবে কম্পিট করবেন? আমাদেরকে আপনাদের ইনএফিশিয়েন্সির জন্য আমাদেরকে আপনি ইনএফিশিয়েন্ট এন্টারপ্রেনার বানায় দিবেন, দেশকে ব্যাংকরাপ্ট করে দিবেন, এটা হতে পারে না। ভোক্তা সংগঠন ক্যাবের পক্ষে বলা হয়, সরকার জ্বালানি খাতের দুর্নীতি বন্ধের উদ্যোগ নিলে দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। তাদের মতে কোনোভাবেই 10 থেকে 12 ভাগ সিস্টেম লস গ্রহণযোগ্য নয়। কোনো অবস্থাতেই যেন আন্দোলনের পর্যায়ে নিয়ে যাওয়া না হয়। 3400 কোটি টাকা বাড়ানোর জন্য শিল্পের 30 টাকা থেকে 75 টাকা করার যে প্রস্তাব, সেটা ভয়ঙ্কর রকমের গণবিরোধী। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে ক্যাবের মানববন্ধন হয় বিয়াম ভবনের সামনে। বুধবার শুনানিতে পাওয়া মতামত পর্যালোচনা করে গ্যাসের দামের সিদ্ধান্ত জানাবে বিইআরসি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারেও প্রথম রমজান থেকে সারা দেশে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের রমজান উপলক্ষে ভেজাল প্রতিরোধে ও বিএসটিআই এর কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, রাজধানীতে ছুটির দিন সহ 7 দিনই 3টি করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, আর জেলা ও উপজেলা পর্যায়ে 1টি করে অভিযান পরিচালনা করা হবে। এর পাশাপাশি দেশব্যাপী সার্ভিল্যান্স টিমের মাধ্যমে বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় শিল্প উপদেষ্টা বলেন, খোলা বাজার থেকে ইফতার ও সেহরি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করেছে বিএসটিআই। মোট 737টি নমুনার মধ্যে পরীক্ষা করা হয়েছে 559টি। এছাড়া গেল 4 মাসে মোট 471টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মামলা হয়েছে 428টি। জরিমানার পরিমাণ 2,47 লাখ টাকা।
খোলা বাজারে ভ্রাম্যমাণ ল্যাবের সাহায্যে জনসম্মুখে পরীক্ষা সহ বিভিন্ন ধরনের 142টি নমুনা বাজার থেকে কিনে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হয়েছে। কোনোটিতে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায় নাই। বেড়েই চলেছে খেলাপি ঋণের পরিমাণ। 2024 সালের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 3,45,000 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 20% বেশি। গত এক বছরে খেলাপি ঋণ বেড়েছে 2 লাখ কোটি টাকা। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। এ সময় তিনি বলেন, কিছু ব্যাংক থাকুক বা না থাকুক, গ্রাহক টাকা পাবেন। অনিয়ম, দুর্নীতি, লুটপাটের কারণে গেল আওয়ামী লীগ সরকারের 1.5 দশকে ব্যাংক খাত ভঙ্গুর হয়ে পড়েছে। রাজনৈতিক প্রভাব দেখিয়ে এক শ্রেণীর ব্যক্তি ও প্রতিষ্ঠান নামে বেনামে নিয়েছে হাজার কোটি টাকা ঋণ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, 2024 সাল শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 3,45,000 কোটি টাকার উপরে, যা গেল সেপ্টেম্বরে ছিল 2,45,000 কোটি টাকা। অর্থাৎ 3 মাসে দেশের খেলাপি বেড়েছে 60,000 কোটি টাকার বেশি, যা রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মোট ঋণের 42.83%, আর বেসরকারি ব্যাংকের 15.6%। যে আগে যেটা 180 দিন ছিল সেটাকে 90 দিন করা হচ্ছে এখন, ফলে শ্রেণীকৃত ঋণের পরিমাণটা একটু বাড়বে, অ্যাক্সিলারেটেড হবে আর কি। যেটা বাড়তোই 180 দিন পরে ওখানে যেত, কিন্তু সেটা এখন 90 দিন পরে সেখানে চলে যাবে। তো সেই কারণেও আমরা একটা ফাস্টার অ্যাক্সিলারেটেড এটা দেখব, ক্লাইম্বিং অফ এনপিএলটা হবে। আগামীতে ব্যাংকিং খাতে খেলাপি আরও বাড়বে জানিয়ে গভর্নর বলেন, দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজনে একীভূত করা হবে, তবে সব গ্রাহকই আমানতের টাকা ফিরে পাবেন। ব্যাংক থাকুক না থাকুক, ব্যক্তি তার টাকাটা পাবে, এটাকে আমরা নিশ্চয়তা দিচ্ছি সরকারের পক্ষ থেকে। দুর্বল যদি কোনো ব্যাংক থাকে সেগুলোকে একীভূত করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে স্ট্র্যাটেজিক ইনভেস্টর নিয়ে এসে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা। আইন অনুযায়ী ব্যাংক খাত পুনর্গঠন করা হবে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছে আজকের বিরতির রাত 9টায় বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।